মাটি সুফলা নদী সুজলা, মাটি সুফলা নদী সুজলা, স্বপ্নের রঙে আঁকাই শ্যামল বাংলা, আমার শ্যামল বাংলা, শ্যামল বাংলা, আমার শ্যামল বাংলা, ওই শ্যামল বাংলা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শ্যামল বাংলা অনুষ্ঠানে। শুরুতেই জানিয়ে রাখছি, শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে সাতক্ষীরার কলরোয়ায় রঙিন মাছের চাষ নিয়ে বিশেষ প্রতিবেদন, রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পান চাষ নিয়ে মূল প্রতিবেদন, এছাড়াও থাকবে ভালো চারা গাছ চেনার উপায় নিয়ে কৃষি টিপস। ইচ্ছা, শক্তি আর পরিশ্রম একজন মানুষকে যে সফলতা স্বর্ণ শিখরে নিয়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ সাতক্ষীরার কলরোয়ার সাইফুল্লাহ গাজী। রীতিমতো এলাকায় সাড়া ফেলে দিয়েছেন তিনি। অ্যাকোরিয়ামে রঙিন মাছের ব্রুড ও পোনা মাছ চাষ করে তিনি এখন লাখপতি। প্রিয় দর্শক, শ্যামল বাংলার আজকের বিশেষ প্রতিবেদনটি সাজানো হয়েছে এই সাইফুল্লাহ গাজীর রঙিন মাছের চাষ নিয়ে। তো চলুন প্রতিবেদনটি দেখে আসি। বাংলাদেশে অ্যাকোরিয়ামে পালনযোগ্য রঙিন মাছ বেশ জনপ্রিয়। শৌখিন মানুষ বাসাবাড়িতে সৌন্দর্য বৃদ্ধির জন্য অ্যাকোরিয়াম রাখে। শপিং মল, হোটেল, রেস্টুরেন্ট, এমনকি দোকানেও এখন অ্যাকোরিয়ামের ব্যবহার বেড়েছে। আর এই অ্যাকোরিয়ামে পালনযোগ্য নানা বর্ণের মাছ এদেশের পুকুরে চাষ করছেন অনেকেই। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবক্স গ্রামের সাইফুল্লাহ গাজী ও জেসমিন সুলতানা। ইচ্ছা, শক্তি আর চেষ্টা একজন মানুষকে যে সফলতার স্বর্ণ শিখরে নিয়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ জেসমিন সুলতানার স্বামী সাইফুল্লাহ গাজী। ছিলেন গার্মেন্টস কর্মী, কাজ করতেন রাজধানীর মিরপুরে একটি তৈরি পোশাক কারখানায়। মাস শেষে যে টাকা পেতেন তা থেকে বাসা ভাড়া দেওয়ার পর অবশিষ্ট টাকা দিয়ে সংসার একেবারেই চলত না। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন মাছ চাষের। ফিরে এলেন গ্রামে। পরেশ নামে এক বন্ধু রঙিন মাছের চাষ করতেন। তার কাছ থেকে 6 জোড়া ব্রুড মাছ সংগ্রহ করে শুরু করলেন চাষ। সেই 6 জোড়া মাছ এক যুগ পর এখন কয়েক লাখে গিয়ে ঠেকেছে। 2004-এ আমি মাছটা নিয়ে এসে আপনার এই একটা ছোট একটা জারের ভিতরে ওটা চেক করছিলাম। চেক করে দেখি যে ডিম হয়েছে, কিন্তু এই ডিমটা কিছুদিন পরে মারা গেল। তো আবার চেক করলাম, চেক করে দেখি যে কিছু ডিম আপনার টিকে গেছে। এই টিকে যাওয়ার পরে পুকুরে ছেড়ে দিলাম। পুকুরে ছাড়ার পরে দেখি আপনার 3-4 মাস পরে দেখি 21-22 পিসের মতো মাছ আপনার টিকে আছে। তো 21-22 পিস মাছ যখন টিকে আছে তখন আরও টিকবে না কেন? আরও ব্রুড আনলাম। ব্রুড এনে আরও মাছ কী মাছ আমাদের এই বাংলাদেশের মাটি পানিতে করা সম্ভব সেগুলো চেক করলাম। এই চেক করতে করতে এর মধ্যে আপনার 5 বছর চলে গেছে। এই 5 বছর চলে যাওয়ার পরে এর মধ্যে আপনার ওই 10-12টা আইটেম আমার কাছে রেডি হয়ে গেল। এই 10-12টা আইটেম আমি মার্কেটে তখন দিতে পারবো। 9 এসে মার্কেট পাই, 13তে এসে খুব ভালোভাবে মার্কেটটা পেয়ে যাই। সাইফুল্লাহ জেসমিন দম্পতির মূলধন এখন 20 লাখ টাকা। লিজ নেওয়া পুকুরের সংখ্যা 20টি। এসব পুকুরে 20 থেকে 25 জাতের রঙিন মাছের পোনা উৎপাদন করা হচ্ছে। কর্মসংস্থান হয়েছে 20 জন শ্রমিকের। আগে আমি সাদা মাছের কাজ করতাম, এখন ওইটা বাদ দিয়ে এখন বাড়ির নিকটে এই রঙিন মাছ, বিদেশি রঙিন মাছের কাজে ঢুকছি। ইনশাল্লাহ এখন খুব ভালো পারিশ্রমিক কম আছে আগের ছাড়া, বেতনও ভালো, ভালো সংসার ভালো চলে আর কি। জেসমিন সুলতানা বলেন 2004 সালে মাত্র 6 জোড়া পোনা মাছ দিয়ে চাষ শুরু করেন। ব্যবসা বাড়াতে তখন হাতে টাকা ছিল না। পরে ঢাকা আহসানী মিশন থেকে 50,000 টাকা নিয়ে মাছ চাষ সম্প্রসারণ করি। এখন আমি একজন সফল উদ্যোক্তা। আমার মাছের খামার থেকে ঢাকার কাটাবন, খুলনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে রঙিন মাছ যাচ্ছে। যখন শুরু করছিল তখন মনে হচ্ছিল যে এটা হবে কি না হবে, যে আমাদের যে টাকাটা ছিল মূলধন সেটা নষ্ট হয়ে যায় কিনা, এটা সন্দেহ হচ্ছিল। তারপরে প্রথম 6 জোড়া মাছ নিয়ে এসে নিচে 3টে হাউস করে কাজ শুরু করে, এখান থেকে রেনু শুরু করে, ওখানে রেনু করে পুকুরে নিয়ে যায়। আর হাউসে ছোট গ্রুপের মাছ তৈরি হয়, আর পুকুরে বড়গুলো তৈরি করে। রঙিন মাছ চাষ কেবল সাতক্ষীরা অঞ্চলেই সীমাবদ্ধ নেই। ফেনী, ময়মনসিংহ ও ফরিদপুরেও বাণিজ্যিকভাবে রঙিন মাছের চাষ হচ্ছে।
এছাড়া অনেকে বিকল্প কর্মসংস্থান হিসেবে বাসার ছাদেও রঙিন মাছের চাষ করে তা বাণিজ্যিকভাবে বাজারজাত করছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, অ্যাকোরিয়ামের জন্য রঙিন মাছ আগে পুরোটাই ছিল আমদানি নির্ভর। এখন দেশেই বিভিন্ন প্রজাতির রঙিন মাছ উৎপাদন করা হচ্ছে, ফলে ধীরে ধীরে সেই বিদেশ নির্ভরতা কমে এসেছে। আর দাম তুলনামূলক কম হওয়ায় শৌখিন মানুষ দেশীয় রঙিন মাছের দিকেই ঝুঁকছে। কলারোয়া সাতক্ষীরায় যে হ্যাচারিটা আছে সাইফুল ইসলামের, ওনার ওখান থেকে আমরা ৮-১০ ক্যাটাগরির মাছ আনি আমরা। উনি অনেক ছোটোর থেকে শুরু করছিলেন, আজকে ওনার বড় অবস্থান হয়েছে এবং আইটেমও অনেক বাড়ছে। তো উনি সাকসেস একজন মানুষ এই লাইনে। আগে বেশিরভাগ মাছই আসতো আপনার থাইল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে। ওখান থেকে মাছ আনলে অনেক কস্টিং অনেক বেশি পড়ে যায় আমাদের, ওটা কাস্টমারদের কেনার বাইরে চলে যায়, যার ফলে ওখানকার প্যারেন্টস এনে এই বিভিন্ন হ্যাচারি এরা এই ব্রিডিংগুলো করায় সহজলভ্যে এই মাছগুলো আমাদেরকে দিচ্ছে, যার কারণে আমরা সহজেই কাস্টমারদের কাছে পৌঁছাতে পারি মাছগুলো। সাইফুল্লাহ গাজী জানান, পুকুরের পরিবেশ একটু ভালো রাখলে, চুন ব্যবহার করলে, স্বচ্ছ পানি থাকলে এবং জীবাণুমুক্ত পানি হলে সেখানে রঙিন মাছ উৎপাদন করা যায়। তার পুকুরে গোল্ডেন গোরামি, ব্লু গোরামি, কিচিং গোরামি, মিল্কি, কই কার্প, কমেট সহ ২০ থেকে ২৫ প্রজাতির রঙিন মাছ উৎপাদন হয়। প্রতিটি মাছের দাম সর্বনিম্ন ১০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত। তিনি বলেন, সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ পেলে এ ব্যবসা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। আহসানে মিশন থেকে এখন ১,২০,০০০ টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করছি। সরকারের পক্ষ থেকে একটু সহযোগিতা পেলে ব্যাপকভাবে চাষ করে রঙিন মাছ বিদেশে রপ্তানিরও সুযোগ রয়েছে। আমি চাচ্ছি যে আমার প্রজেক্টটা অনেকটা বড় করব, বড় করে বাংলাদেশের যে চাহিদা, এই চাহিদাটা পূরণ করব। সাইফুল্লাহ গাজীর মতো চাইলে আপনিও একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করতে পারেন, হতে পারেন সমাজের দৃষ্টান্ত। দর্শক, ছোট্ট একটা বিরতি নেব এখন, আর বিরতির পর শ্যামল বাংলায় আপনাদের জন্য থাকবে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পান চাষ নিয়ে মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে ভালো চারা গাছ চেনার উপায় নিয়ে কৃষি টিপস। আমার শ্যামল বাংলা, আমার শ্যামল বাংলা। বিরতির পর সবাইকে স্বাগত শ্যামল বাংলায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পান চাষ নিয়ে মূল প্রতিবেদন। আমার শ্যামল বাংলা, শ্যামল বাংলা। পান একটি অর্থকরী ফসল। আমাদের দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পান খাওয়ার প্রচলন আদিকাল থেকেই। আর এই পান দেশের বিভিন্ন জেলার ন্যায় ব্যাপক হারে চাষ হচ্ছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায়। প্রিয় দর্শক, শ্যামল বাংলায় এখন আপনাদের জন্য থাকছে এই বালিয়াকান্দি উপজেলার পান চাষ নিয়ে মূল প্রতিবেদন। চলুন প্রতিবেদনটি দেখে আসি। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সদর ঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, সদর পান ইংরেজি নাম বেটেল লিফ অথবা বেটেল ভাইন, বৈজ্ঞানিক নাম পিপার বেটেল, আর পরিবার পিপারেসি। পানের পাতা খাওয়ার জন্য চাষ করা হয়। পান লতা জাতীয় গাছ, এর বহুবিধ ব্যবহার রয়েছে। পানের রস হজমে সহায়তা করে, রুচি বৃদ্ধি করে এবং মুখের দুর্গন্ধনাশক হিসেবে কাজ করে। বিজ্ঞানীদের ধারণা যে পানের আদি জন্মস্থান মালয়েশিয়ার স্যাঁতস্যাঁতে স্থানে। বাংলাদেশের খুলনা, বরিশাল, পটুয়াখালী ও রাজশাহী জেলায় ব্যাপকভাবে পানের চাষ হয়। তবে অন্যান্য জেলায়ও পানের চাষ বিস্তৃতি লাভ করেছে। সাধারণত নানা জাতের পান দেখতে পাওয়া যায়। বাংলা, মিঠা, সাঁচি, কর্পুরি, গ্যাঁচ, নাতিয়া বাসুত, উজানি, মাঘি, দেশি, বরিশাল ও ঝালি প্রভৃতি জাতের পান বড়জোর চাষ করা হয়। এছাড়া বরিশাল অঞ্চলে কৃষি গবেষণা কেন্দ্র রহমতপুর থেকে উচ্চ ফলনশীল, বিভিন্ন গুণাবলী সম্পন্ন এবং রোগ প্রতিরোধে সক্ষম বাড়ি পান ১, বাড়ি পান ২ এবং বাড়ি পান ৩ নামে ৩টি পানের জাত উদ্ভাবন করা হয়েছে। ছায়াচ্ছন্ন গ্রীষ্মপ্রধান স্যাঁতসেঁতে পরিবেশে পান ভালো জন্মে। সাধারণত চারিদিকে এবং উপরে নিখুঁতভাবে গাছগাছরা অথবা পাটকাঠি ইত্যাদির দ্বারা ঘিরিয়ে ছায়াচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করা হয়। চারিদিকে ছায়া ঘেরা এ মনোরম পরিবেশকে চলতি ভাষায় বর বা বরজ বলা হয়। বরজগুলো এমনভাবে তৈরি করা হয় যেন গাছের জন্য প্রয়োজনীয় আলো বাতাসে বিঘ্ন না ঘটে।
জৈব সারে সমৃদ্ধ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন বেলে দোআঁশ, দোআঁশ ও এঁটেলো মাটি পান চাষের উপযোগী। লাল দোআঁশ মাটিতেও প্রয়োজন মতো জৈব সার ও পলি মাটি মিশিয়ে চাষ করা যেতে পারে। বাংলাদেশের অন্যান্য জেলার পাশাপাশি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাতেও ব্যাপক হারে পান চাষ করা হয়। উপজেলার বহরপুর, আটকান্দি, বেতেঙ্গা, নলিয়া জামালপুর ও জঙ্গল ইউনিয়নের বেশ কিছু এলাকায় পানের চাষ ভালো হয়। বালিয়াকান্দিতে এবছর মোট ৮০ থেকে ৯০ হেক্টর জমিতে পান চাষ করা হচ্ছে। প্রায় ১,০০০ চাষি এ পান চাষের সাথে জড়িত। এই পান চাষ এক সময় আমাদেরও ছিল, এখন দেখা গেছে যে অনেক বাড়ি দেখালে যে আষাঢ় মাস আসলে এবং শ্রাবণ মাসে এই ২ মাসের মধ্যে বর বাঁধা হয়। এই বর বাঁধার পরে দেখা গেছে যে এইগুলো কত সময় দেখা গেলে ঘন বৃষ্টির কারণে হোক যেভাবে হোক এই মারা যায়। এই দেখা গেছে এইগুলো কোনো ওষুধ বেরোয়নি, এভাবে অনেক ক্ষেত উঠে গেছে। এখন দেখা গেছে যে কত জায়গা ভালো আছে, কত জায়গা খারাপ আছে, এইভাবে আমরা চলছি আর কি। আমার এই ৫ পাখি জমিতে দেখা গেছে ২.৫ থেকে ৩ লক্ষ টাকা খরচ হয়েছে। তাতে দেখা গেছে ভালো যদি হয় ক্ষেতটা ৫ থেকে ৬ লক্ষ টাকা আসবে, কিন্তু দেখা গেছে অনেকেরই মরে যাচ্ছে। কিন্তু এরকম যদি হয় তাহলে দেখা গেছে পুরোটাই চলে যাবে, তাহলে আর কিছুই আসবে না। সাধারণত পানের লতা লাগানোর ৬ থেকে ৮ মাসের মধ্যে পান পাতা তোলার উপযুক্ত হয়। রবি মৌসুমে দেরিতে এবং খরিফ মৌসুমে দ্রুত পান সংগ্রহ করা যায়। বর্ষাকালে প্রতিটি লতা থেকে সপ্তাহে ২ বার পরিপক্ক পাতা সংগ্রহ করা যায়। পাতা তোলার মৌসুমগুলোতে বাড়িতে বাড়িতে নারী পুরুষ সবাই মিলে পাতা তোলা থেকে বাজারজাত পর্যন্ত কাজ করে। পান বরজ থেকে পানগুলো ভেঙে এনে দেয়, আমরা বড়গুলো আলাদা করে ছোটগুলো আলাদা করে গুছিয়ে রাখি, এগুলো তারা বাজারে বিক্রি করে এবং সংসারের কাজের পাশাপাশি আমরা এগুলোকে সহযোগিতা করি। সাধারণত স্থানীয় বাজারে চাষিরা পান বিক্রি করে থাকেন, তবে এখানকার চাষিদের অভিযোগ একসময় তারা ছাঁচি পান চাষ করতেন, যা বিদেশেও রপ্তানি করা হতো। কিন্তু ভারতীয় পান বাংলাদেশের বাজারে আসায় ভালো দাম না পাওয়ায় ধীরে ধীরে ছাঁচি পানের চাষ কমে যেতে থাকে আর বাড়তে থাকে বাংলা পানের চাষ। ছাঁচি পানটা আগে বিদেশে রপ্তানি হইতো, এখন চলে না, বন্ধ হয়ে গেছে। এর ফলে আমরা বাংলা পান চাষ করি, বাংলা পান চাষাবাদ করি, এইটাই পাটপত্তন করি, ভেঙে চিরে কোথাও আটে বাজারে নিয়ে বেছে নিয়ে এবার সংসার চালাই বা কোনো রকম চলতেছি। স্থানীয় সাংবাদিক গোলাম মোর্তবা রিজু জানালেন এই এলাকার পান চাষ সম্পর্কে। শত বছরের ঐতিহ্য আমাদের এই পান চাষ, বংশ পরম্পরায় এটা হয়ে আসছে, কিন্তু আসলে অত্যন্ত কষ্টের বিষয় যে পানটা বিশ্বের বিভিন্ন দেশে যেত, সেই পানটা একটু একটু করে এখন বিলুপ্তির পথে প্রায়। আমরা যে পানটাকে সাঁচি পান বলি, ওই পানটা এখন এই চাষি চাষ করছে না বলতে গেলে, কারণ সেরকম করে সুযোগ পাচ্ছে না। তো ওর পরবর্তীতে যে পানটা আসছে সেই পানটা অত্যন্ত সুখ্যাতি অর্জন করেছে। তো এই এরিয়াতে প্রায় ১,০০০-এর মতো চাষি আছে যারা এটির উপরই ওনাদের জীবিকা নির্বাহ করে থাকে। সেই ক্ষেত্রে আমি যেটা দেখেছি, এই এরিয়ার যে লোকজন আছে ওনারাও পানে যথেষ্ট উদ্বুদ্ধ, ওনারা নিজেরাও খায় এবং এই পানগুলোর উপর নির্ভর করে তাদের পরিবারগুলো বেঁচে আছে। তো এই পানের প্রতি যদি সরকার একটু সদয় হন, আমার মনে হয় যে এই ফ্যামিলিগুলো প্রায় ১,০০০ পরিবার, তারা অনেক ভালো কিছু করতে পারে। পান চাষই বেশি, কিন্তু সেই পান চাষটাই যদি না থাকে তাহলে পরে কৃষকরা বাঁচবে কী করে? এটা যাতে সবসময় থাকে এই ব্যবস্থার জন্য সরকার করে, এটাই আমরা চাচ্ছি আর কি। একটি পানের বরজ সাধারণত ১০ থেকে ১২ বছর স্থায়ী হয় বলে এটি বেশ লাভজনক চাষ। তবে তা নির্ভর করে পানের বরজ ভালো থাকার উপর। এই যে এখন যে বর্তমানে পচায় দেখা গেছে খেয়ার দৌড়ি শেষ হয়ে গেল, মরি শেষ হয়ে গেল। আচ্ছা, খারাপ অবস্থায় আছে যখন বান্ধা হয়ে যায় অনেক টাকা খরচ হয়, এই টাকা খরচ করে যদি চলে যাতে দেখা সংসারই শেষ। দর্শক, বালিয়াকান্দির পান চাষ সম্পর্কে চলুন আরও জেনে আসি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছ থেকে। এখানে পান চাষ একটা অর্থকরী ফসল এবং চাষিরা এই পান চাষ করে খুবই লাভবান হয় এবং আমরা সার্বক্ষণিকভাবে আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ সার্বক্ষণিকভাবে পান চাষের উপরে চাষিদেরকে পরামর্শ দিয়ে থাকেন। পান চাষের ক্ষেত্রে সাধারণত দোআঁশ মাটি এবং একটু উঁচা জমি, যেখানে পানি না জমে, এই জমিতে পান চাষটা ভালো হয় এবং পান আপনার একটু শেড লাভিং প্ল্যান্ট হওয়ার কারণে এটা ছায়া পছন্দ করে, ছায়াযুক্ত স্থানে পানটা ভালো হয়। দর্শক, এবার চলুন জেনে নিই পানের রোগবালাই ও তার প্রতিকার সম্পর্কে। পানের দুটি সমস্যা আমাদের দেশে সবসময় দেখা যায়। একটি হচ্ছে গোড়া পচা রোগ
এটা ছত্রাকজনিত রোগ। আরেকটি হচ্ছে পাতা পচা রোগ। তো আমি প্রথমে গোড়া পচা রোগ সম্পর্কে আপনাদের ধারণা দেব। সেটি হচ্ছে এটা ছত্রাকজনিত রোগ, একটু মাটি সেচে থাকলে এই রোগটি হয় এবং গোড়া আস্তে আস্তে পচে উপরের দিকে কাণ্ডও পচে যায়। এর কারণ হচ্ছে একটি ফাইটোপথরা বলে একটি ছত্রাক। এটি দমন করার জন্য প্রাথমিক চিকিৎসা হচ্ছে এখানে আমরা সে যে ট্রাইকোডার্মা আমরা যেটা বলেছি সেটার থেকে যে উদ্ভাবিত বায়োপেস্টিসাইড প্রতি গাছের গোড়ায় 5 গ্রাম করে দিলেই 1 সপ্তাহের মধ্যে আপনি দেখবেন যে এটা প্রায় মরে যাচ্ছিল, সে গাছ কিন্তু আবার বেঁচে যাবে। পাতা পচা যে রোগ সেটাও কিন্তু একটা ছত্রাকজনিত রোগ, ফস্কা রোগ বলে থাকি বাংলায়, আর ইংরেজিতে বলি অ্যানথ্রাকনোজ। এবং যে ফাঙ্গাস সেটার নাম হলো কলিটোটিকাম। এটা দমন করার জন্য আসলে যেটুকু দরকার সেটি হলো পানের চারা যদি আমরা সুস্থ রাখতে পারি তাহলে কিন্তু এই রোগটা হবে না। আরেকটি হলো দস্তার নাম আমরা জানি, দস্তা বাজারে পাওয়া যায়, যে অন্যান্য সারের সাথে আমরা যদি দস্তার পরিমাণ একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু এই রোগটি ব্যাপকতা আমরা কমিয়ে দিতে পারি। সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে এ এলাকার পান চাষিরা চাষের প্রসার ঘটানোর পাশাপাশি নিজেরাও লাভবান হতো বলে সংশ্লিষ্টদের ধারণা। প্রিয় দর্শক, এখন থাকছে ভালো চারা গাছ চেনার উপায় নিয়ে কৃষি টিপস। দর্শক, গাছ লাগানো বা বৃক্ষরোপণের সবচেয়ে ভালো সময় এটি। আর বৃক্ষরোপণের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটি হলো নার্সারি থেকে ভালো চারা চিনতে না পারা। আর এই সমস্যার সমাধান নিয়ে তৈরি করা হয়েছে এবারের কৃষি টিপস। তো চলুন টিপসটি দেখে আসি। গাছ লাগানো বা বৃক্ষরোপণ বাংলাদেশ তথা বর্তমান বিশ্বের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার একমাত্র হাতিয়ার। প্রযুক্তিগত উৎকর্ষতা আর শিল্প বিপ্লবের বেগবান গতিতে আমাদের চিরচেনা প্রকৃতি আজ তার রূপ যৌবন হারাতে বসেছে। আমরা হারাতে বসেছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তাই সুস্থ সুন্দর জীবনের জন্য এই গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এখনই গাছ লাগানোর উপযুক্ত সময়, আর এজন্য ভালো চারা তৈরি বা নার্সারিতে ভালো চারা চিনতে পারাটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। চারা রোপণের জন্য দেখতে সুস্থ সবল মধ্যমাকৃতির চারাটি নির্বাচন করতে হবে। বন্যামুক্ত এবং আলো বাতাস চলাচল করতে পারে এমন দোআঁশ, বেলে দোআঁশ, উর্বর নিষ্কাশনযোগ্য এবং উচ্চ স্থানে চারা রোপণ করা ভালো। দ্রুত ফল পাওয়ার জন্য কলমের চারা রোপণ করা উত্তম। দেশের বিশেষায়িত কৃষি গবেষণা ইনস্টিটিউট সহ বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো চারা পাওয়া যায়। ভালো চারা প্রাপ্তি এবং আমাদের বংশানুক্রমিক জ্ঞানের পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শের মাধ্যমে সেই চারা থেকে সার্থক বৃক্ষ পাওয়া সম্ভব। এই সময় আসলে বিভিন্ন ধরনের ফল গাছ আমরা লাগিয়ে থাকি। ফল গাছ লাগানোর আগেই আমাদের জানা উচিত, চেনা উচিত যে কোন ধরনের চারা ভালো চারা এবং কি কি বৈশিষ্ট্য থাকলে একটা ভালো চারা বলি। এই যেমন এখানে আম্রপালির একটা নার্সারি আছে, এই নার্সারিতে বেশ কিছু চারা আছে, তার ভিতরে কিছু ভালো আছে আবার কিছু মন্দও আছে। একটা চারা আমি যেটা তুলছি এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এই চারাটার একটু বেশি বয়স্ক চারা, ফলি ব্যাগ ছোট, শিকড়গুলো বের হয়ে গেছে, মাথার দিকে গ্রোথটা বেশি একটা ভালো না, ঝিমিয়ে আছে। এটা লাগালে কিছুদিন পরেই মারা যেতে পারে এবং যদি বেঁচেও থাকে এটা ভালো ফলনও দিবে না এবং কলমটা অনেক উপরে লাগানো এবং এটার হাইটও ভালো চারার যে হাইট থাকা উচিত সেটা নাই। তাহলে ভালো চারা যে যে বৈশিষ্ট্য থাকে আমরা একটু জেনে নিতে পারি। যে একটা ফলের চারা যার বয়স 1 বছর থেকে 2 বছর এরকম একটা চারা আমাদের বেছে নিতে হবে। যে চারাটা পলি ব্যাগে এবং একটু বড় সাইজের পলি ব্যাগে লাগানো সেই চারা আমাদের বেছে নিতে হবে। আগে যে খারাপ চারা দেখালাম তার তুলনায় বেশ বড়, শিকড়গুলো এর ভিতরে সুন্দরভাবে সাজানো আছে এবং এই গাছটা সোজা, কোনো আঁকা বাঁকা নাই এবং মাথায় এখানে 5টা ব্রাঞ্চ আছে এবং একই জায়গা থেকে সুন্দর ফুলের মতো ফুটে আছে 4-5টা শাখা। এরকম গাছ, সোজা গাছ ও কলম যেখানে করা হয় সেইটা যেন সমানভাবে ছাওয়ান এবং রুটের সাথে মিশে থাকে। এই চারাটা দেখা যাচ্ছে যে জায়গায় কলম করা দেখে সহজে বোঝা যাচ্ছে না, মিশে গেছে। এই গাছগুলো বড় হলে ঝড়ে ভাঙার সম্ভাবনা খুবই কম থাকে এবং এই গাছটার বয়স 1 বছর। এটা লাগানোর পরেই খুব দ্রুত বাড়ে এবং শাখা প্রশাখা 4-5টা থাকার ফলে এটা খুব তাড়াতাড়ি বহু শাখা দেয় এবং প্রচুর ফলন এই শাখা থেকে পাওয়া যায়।
প্রিয় দর্শক, জুন থেকে আগস্ট সময়টাকে বৃক্ষরোপণের সবচেয়ে ভালো সময় বলা হলেও সারা বছরই চারা লাগানো যায়। আর এজন্য ভালো চারা চেনার ক্ষেত্রে আমাদের প্রতিবেদনে দেখানো টিপসগুলো কাজে লাগাতে পারেন। সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যার সম্ভাবনা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা। পাবেন সচিত্র প্রতিবেদনের উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা শ্যামল বাংলা, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 96320303 থেকে 4 পর্যন্ত এই নাম্বারে। ইমেল করতে পারবেন shyamolbangla@banglavision.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 1616 নম্বরে। ফেসবুকের মাধ্যমে যোগাযোগের ঠিকানা www.facebook.com/shyamolbangla। খনার বচন আছে, একের খাদ্য আরের বিষ, যে না বুঝে হারায় দিশ, কেউ না তারে চাষা কয়, সর্বকালে দুঃখ রয়। অর্থাৎ ভিন্ন ফসলের জন্য ভিন্ন সারের প্রয়োজন, তা না বুঝে একই সার সব রকম ফসলে প্রয়োগ করলে তা বিষতুল্য হয় এবং সে অবোধ চাষা দুঃখে দিন কাটায়। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। সবাইকে ধন্যবাদ। শ্যামল বাংলার আগামী পর্বে দেখবেন সাতক্ষীরার ওল চাষ নিয়ে বিশেষ প্রতিবেদন, দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম ডেইরি খামার রংধনু এর উপর মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে হাঁসের কৃমি রোগের লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে কৃষি টিপস।